TVN24 নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। আমরা একটি দুঃখজনক সংবাদ দিয়েই শুরু করছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে পুরো অনুষ্ঠান জুড়ে। আশা করছি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গী, এখানে 9 জন ছিলেন মোট, তাদের সবাইকে খোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, এমনটি স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে। রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই ঘটনা ঘটে। সেখানে ঘন কুয়াশার কারণে 5 মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না বলে স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে। আমরা দেখছি বিভিন্ন দেশ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, তুর্কি, রাশিয়া, বিভিন্ন দেশ থেকে। দেখা যাক আমরা কত কী হয়। এদিকে গাজা যুদ্ধ নিয়ে আটলান্টার মোর হাউস কলেজ গ্র্যাজুয়েটদের ক্ষোভ আমলে নিয়ে তাদেরকে গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত থাকার অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জর্জিয়ার ওই কলেজটির সমাবর্তন ভাষণে দেশের স্বাধীনতার ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেছেন তিনি। বাইডেন জানান, গাজা যুদ্ধের অবসান এবং সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। প্রেসিডেন্ট আবারও বলেছেন, দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠায় প্যালেস্টিনিয়ানদের অধিকার নিশ্চিত করার একমাত্র উপায়। এর মধ্যে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে একটি নিরাপত্তা চুক্তির প্রায় চূড়ান্ত খসড়া নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে। সবশেষ তিনি অর্থাৎ জেক সালিভান ইসরায়েল সফর করছেন, সেখানে অবস্থান করছেন। এরকম আমরা যেটি জানতে পারছি যে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান ওই অঞ্চলে, এটার লক্ষ্যে কাজ করছেন জেক সালিভান। আরেকটি খবর আছে, সেটি হচ্ছে আগামী 27শে জুন CNN এবং 10শে সেপ্টেম্বর ABC নিউজ আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজনই এ বিষয়ে প্রকাশ্যে সম্মতি দিয়েছেন, আমরা দেখেছি। এর মধ্যে ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও বলেছেন, 2024 সালের নির্বাচন স্বচ্ছ না হলে তিনি ফলাফল প্রত্যাখ্যান করবেন। অনেক রিপাবলিকানদের মতোই ডোনাল্ড ট্রাম্পের যে ভাষা, সেটার মতোই তার এই বক্তব্য আমরা দেখছি। আমরা শুরুতেই ইরান প্রসঙ্গে, ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট, তার প্রসঙ্গে আলোচনা করব। আমার সাথে আজকে অনুষ্ঠানে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন। আরও আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন আমার সাথে ডক্টর শফিকুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। আরও আছেন ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, প্রফেসর, দি কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যাব নাজমুল আশরাফের কাছে, সেটি তার কাছে জানতে চাইব, ইরানের যে প্রেসিডেন্ট সহ আরও 8 জন, তার পররাষ্ট্রমন্ত্রী তার সাথে আমরা যতদূর জানি আছেন, সবশেষ কি তথ্য আপনি দেখছেন? সংবাদ মাধ্যমগুলো কি খবর প্রকাশ করেছে? একই সঙ্গে এইটা কি প্রমাণ করা গেছে, নাকি কেউ বলছে কিনা যে এটা নাশকতা নাকি দুর্ঘটনা, কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং এই দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত নিশ্চিত না এটি কি দুর্ঘটনা নাকি নাশকতা, কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রেসিডেন্ট সহ তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। অভিযান চলছে, তল্লাশি চলছে, খোঁজ খবর চলছে। ফলে ওই তথ্যটা না জানা পর্যন্ত বলা মুশকিল এটি দুর্ঘটনা নাশকতা। আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে ছোট বড় অনেক ঘটনা আপাত দৃষ্টিতে দুর্ঘটনা মনে হয় এবং দুর্ঘটনা বলে দাবি করা হয়। এর মধ্য থেকেও আবার পাল্টা বক্তব্য আসে যে দুর্ঘটনাটি কি ঘটেছে না ঘটানো হয়েছে, মানে নাশকতা কিনা। কারণ দুর্ঘটনার মতো করেও
ঘটনা ঘটানো যায় পরিকল্পিতভাবে, সে কারণে এই বিতর্কগুলো ওঠে। ফলে ইরানের প্রেসিডেন্ট সহ অন্যদের বহনকারী যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি ঘটনাটা কি সেটি না জানা পর্যন্ত বলা মুশকিল। এখন পর্যন্ত সবশেষ তথ্য যেটা আপনি বলছিলেন যে তল্লাশি চলছে, অভিযান চলছে। ঘটনাস্থলে আমরা একটু আগে দেখে আসলাম যে আপনার উদ্ধারকারীরা, আপনার তদন্তকারীরা ঘটনাস্থলে আছেন, খোঁজখবর নিচ্ছেন, দেখার চেষ্টা করছেন, কিন্তু এই তথ্যগুলো না পাওয়া পর্যন্ত বলা মুশকিল। তবে এই ঘটনায় বিভিন্ন দেশ যে সহায়তা করছে, সহায়তা করতে এগিয়ে আসছে, সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে, সেটি ইতিবাচক। গোটা বিশ্ব যেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, একটার পর একটা ঘটনা বিশ্বকে শুধু বিভক্তই করে, উত্তেজনা তৈরি করে। যুদ্ধ তো লেগে আছে, দুটো যুদ্ধ 4টি দেশের মধ্যে, এবং এই ইউক্রেন যুদ্ধ এবং গাজার যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব যেভাবে আপনার বিভক্ত হয়ে পড়েছে, বিরোধ, সংঘাত, উত্তেজনা বাড়ছে, এই বাস্তবতায় কোনো একটি দুর্ঘটনা বা ঘটনা বা যাই হোক, এরকম একটি ঘটনার পরে যখন সবাই একমত হয়, এগিয়ে আসে, সমর্থন দেয়, সহানুভূতি জানায়, এটি ইতিবাচক। মানে ভূ রাজনীতিতে বৈশ্বিক প্রেক্ষাপটে চিন্তা করতে গেলে। কিন্তু এখানে নাশকতা না দুর্ঘটনা এটা যেমন বলার সময় আসে না, জানা যাচ্ছে না, কিন্তু ইরানের সাথে বিভিন্ন দেশের, আমেরিকা এবং তার মিত্রদের যে সম্পর্ক, আবার অন্যদিকে রাশিয়া চায়নার সাথে যে সম্পর্ক, তাতে করে অনেক কিছুই হতে পারে, সবই সম্ভাব্য। কিন্তু এই ঘটনার পরে কোনো রকমের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই আমরা কারো বক্তব্য শুনছি। আমি আসার আগে ফক্স নিউজে একজনের বক্তব্য শুনছিলাম, কিছুক্ষণ আগে আপনিও বলছিলেন যে চাকসুমারও একটা বক্তব্য দিয়েছেন, আরও অনেকে হয়তো বক্তব্য দেবেন। মানে অনেক সময় দেখা যায় দায়িত্বশীলতার অভাবের কারণে কোনো একটি ঘটনা ঘটার পরে তাৎক্ষণিক যেসব বক্তব্য বা মন্তব্য বা অভিযোগ বা পাল্টা অভিযোগ করা হয়, তার মধ্য দিয়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ যেমন তার একটা মনোভাব বা অবস্থানের পরিচয় দেয়, প্রমাণ দেয়, একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সত্য জানার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। সেরকম একটি পরিস্থিতি হয়তো বা হবে আগামী কয়েকদিনের মধ্যে, এমনটা আমি আশঙ্কা বা ধারণা করি। আপনাকে ধন্যবাদ। যাব এখন এই মুহূর্তে আমি ডক্টর শফিকুর রহমানের কাছে। সেটি হচ্ছে, আমরা দেখছি যে এমন একটা সময়ে এই ঘটনাটি ঘটলো যখন ইরান সারা বিশ্বের একটি স্পটলাইট, ইরান অনেক বৈরী পরিবেশের জন্ম দিয়েছে বলা হচ্ছে, পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, এবং ইরান অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ইসরায়েলের জন্য অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় কয়েকজনের বক্তব্য আমরা, যেমন চাকসুমারের বক্তব্য যেটি নাজমুল আশরাফ উল্লেখ করেছেন, তিনি বলছেন একটি প্রেস কনফারেন্সে, বিবিসিতে আসছে, সিএনএনে আসছে আজকেই, রোববারই তিনি বলেছেন, এই শীর্ষ সেনেট ডেমোক্র্যাট, তিনি বলছেন যে নো এভিডেন্স অফ ফাউল প্লে অ্যাট দিস পয়েন্ট, তিনি বলছেন। অবশ্য আমরা এখন পর্যন্ত দেখিনি কেউ অভিযোগ করছে যে এর পেছনে বিশেষ কোনো গোয়েন্দা সংস্থা, বিশেষ কোনো দেশ, কারো হাত আছে, এরকম কিছু আমরা দেখিনি। তবে কি বলবেন, আপনার কি ব্যাখ্যা হবে প্রফেসর শফিকুর রহমান? এটা সত্যি কথা যে খুবই দুঃখজনক একটা ঘটনা, এবং এটা যে কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, আসলে কি তারা বেঁচে আছেন বা কোনো রকম, এখনো আমরা পরিষ্কারভাবে কোনো কিছু জানি না। প্রেসিডেন্ট, তার ফরেন মিনিস্টার এবং আরো কয়েকজন পুরো দলে রয়েছেন। এখন ঘটনা হচ্ছে যে ইরানের সাথে যে একটা বড় রকম দ্বন্দ্ব সারা পৃথিবীর অন্যান্য দেশগুলো হয়ে আসছে। আমরা 1953-তে মোসাদ্দেক গভর্নমেন্টকে সরিয়ে আমেরিকা যেভাবে শাহকে বসিয়েছে, সেই যে ঘটনা, সেই শাহকে বসানো অনেক ইরানিয়ানরা অ্যাকসেপ্ট করতে পারেনি। তারপরে শাহ 35 বছর ইরানে রাজত্ব করেছে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন ইরানের শাহকে সরিয়ে যখন খোমেনি এবং অন্যান্য আন্দোলন হচ্ছে, তখন আমেরিকার যে ভূমিকা বা ওয়েস্টের যে ভূমিকা, এই ভূমিকার ভেতরে যে রকম, তখন প্রেসিডেন্ট কার্টার প্রেসিডেন্ট ছিলেন, আমরা জানি যে অনেকে মানে জিম্মি ছিল, হোস্টেজ হিসেবে রেখেছে, 1979-এর কথা বলছি আমি।
পরে যে পরিবর্তনগুলো এসে ইরানে, তাতে মুসলিম ওয়ার্ল্ডের সাথে একটা বড় রকম ডিফারেন্স এবং পার্থক্য হয়ে গিয়েছিল। কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে ইরানের যে ভূমিকা, ইরান নিউক্লিয়ার পাওয়ার পাবে কিনা বা তার শক্তি নিয়ে একটা মুসলিম কান্ট্রি হিসেবে ভেতরে মানে সারা পৃথিবীতে থাকতে পারবে কিনা, এই ধরনের বিভিন্ন রকম আলোচনা বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে। ইরানের সাথে আমরা দেখেছি সৌদি আরবের কনফ্লিক্ট, কাবা শরীফের আক্রমণ, আমরা দেখেছি ইরান বিভিন্নভাবে লেবাননকে দখল করে নিয়েছে এবং ইরাক এবং সিরিয়া এখানে সম্পূর্ণ রকম তারা কন্ট্রোলে রয়েছে। এইসব পরিবেশে এখন এই ঘটনাটাকে আমরা কিভাবে দেখি? আমি আর গাজায় গেলাম না, কারণ গাজা হচ্ছে গিয়ে এখন একেবারে সারা পৃথিবীকে, এবং আমেরিকান ইলেকশন, ইসরায়েলের ইলেকশন, সারা পৃথিবীর ইভেন ভারতের ইলেকশনে এই ধরনের ইস্যুগুলো এসে যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে এটা সাধারণ একটা অ্যাক্সিডেন্ট কিনা বা কোন রকম স্ট্র্যাটেজি কিনা। ইরানের শত্রু বলতে অনেক দেশ রয়েছে, মুসলিম দেশের ভেতরেও রয়েছে, মুসলিম দেশের বাইরেও রয়েছে, মিডল ইস্টে রয়েছে। ইসরায়েল তো একেবারে সরাসরি যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত। কাজে এই অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে এবং কি হবে আমরা এখনো খুব পরিষ্কারভাবে বলতে পারছি না, কিন্তু এটা একটা বড় রকম ঘটনা, এবং এই ঘটনার থেকে ইরানের সিচুয়েশন কি হবে এবং মিডল ইস্টের, শুধু তাই না, আমাদের গাজা এবং ইসরায়েলের যুদ্ধ কি দাঁড়াবে, সেখানে আমেরিকার কি ভূমিকা দাঁড়াবে, জি, এটা একটা বড় দাঁড়াবে। শফিকুর রহমান, আপনি যথার্থই বলেছেন। আমি ডক্টর খালিকুজ্জামানের কাছে যেতে যাব, যেটি কিছুটা ডক্টর শফিকুর রহমান বললেন যে এই ইব্রাহিম রাইসির যে দুর্ঘটনা বা যাই বলে না কেন, যদি তার কোনো খারাপ খবরই আমরা পাই, হয়তো তিনি বেঁচে আছেন এটাও হতে পারে, আমরা জানি না, কিন্তু তার যদি চূড়ান্ত খারাপ খবর আসে তার সম্পর্কে, তাহলে ইরানের শাসন ব্যবস্থায় কোনো ধরনের পরিবর্তন আপনি দেখছেন কিনা? 1, 2 নম্বর হচ্ছে ওই মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সে কোনো ধরনের পরিবর্তন বা কিছু আপনি দেখছেন কিনা? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যেটা এখনো জানা যায়নি এটা দুর্ঘটনা কিনা, সেটা তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুবই আশ্চর্য লেগেছে পুরো ঘটনাটাই, সেটা হচ্ছে ইরানের মতো একটা উন্নত দেশ, মিডল ইস্টে তারা যথেষ্ট উন্নত, তারা প্রেসিডেন্ট সহ 9 জন যাত্রী একটা হেলিকপ্টারে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে একটা 1970 সনের প্রায় 40-45 বছরের পুরনো একটা হেলিকপ্টার নিয়ে কিভাবে তারা রওনা দিল, এই জিনিসটা আমার কাছে বোধগম্য না। এটা আমেরিকার তৈরি একটা বেল 412 এরকম একটা হেলিকপ্টার নিয়ে, এটা আমার কাছে দুর্বোধ্য মনে হয়, এবং আমার কাছে মনে হয় এটা চরম বোকামি। কারণ এত পুরনো একটা জিনিস নিয়ে কিভাবে তারা রওনা দেয়, তারপর এত দুর্যোগপূর্ণ আবহাওয়া, যে এলাকাটাতে দুর্ঘটনা হয়েছে তার আশেপাশেই আমি ছিলাম অতীতে আর কি, লেখাপড়া করেছি আজারবাইজানে, এটাও হয়েছে ইরানের আজারবাইজানে, সোভিয়েত আজারবাইজান নয়, কিন্তু এই অঞ্চলটার সম্বন্ধে আমি বলছি, খুবই দুর্গম গিরি পর্বতমালার অঞ্চল, ককেশাস মাউন্টেন, এখানে কাপকাজ মাউন্টেন আর কি যেটা রয়েছে, সেখানে এটা আমার কাছে খুব দুর্বোধ্য মনে হচ্ছে, তারা এরকম বোকামি কিভাবে করলো। আচ্ছা, এটা বাদ দিয়ে এখন আপনার যে প্রশ্নটা করলেন, যদি সত্যি সত্যি কোনো খারাপ খবর এসেই যায় তাহলে কি দাঁড়াবে? তাহলে ইরানের নিয়ম অনুযায়ী সেখানে মোহাম্মদ মুকবার যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে ইরানের, তিনি তার স্থলাভিষিক্ত হবেন, কিন্তু তার জন্য অ্যাপ্রুভাল প্রয়োজন হবে হচ্ছে যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি, তার অ্যাপ্রুভাল প্রয়োজন হবে। কিন্তু মোহাম্মদ মুকবার তিনি সেখানে স্থলাভিষিক্ত হবেন, এবং তারপরে হচ্ছে যে 50 দিনের মধ্যে পরবর্তীতে এটার একটা সুরাহা হতে হবে কে পার্মানেন্টলি তার স্থলাভিষিক্ত হবেন। কিন্তু আপাতত আমরা দেখি যে কি দাঁড়ায় গিয়ে,
তবে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা নিছক কোনো দুর্ঘটনা আমার কাছে মনে হচ্ছে না। তবে এটা তো একটা এখনো আন্দাজের ব্যাপার। নিছক দুর্ঘটনা এই জন্য না যে এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়াতে এটা কেন তারা এমন একটা পুরনো হেলিকপ্টার নিয়ে রওনা দিল, এবং যেহেতু আমেরিকার তৈরি হেলিকপ্টারটা, তার কল কবজা, তার টেকনোলজি সবকিছুই হচ্ছে অন্যান্যদের নখদর্পণে। সুতরাং এটা একটু বোঝার ব্যাপার রয়েছে ভবিষ্যৎ আমার মনে হয়। জি, এই মুহূর্তে যখন এই দুর্ঘটনা বা যাই বলি না কেন ঘটলো, তখন একজন রিপাবলিকান কংগ্রেসম্যান, তিনি হাউস আর্মড সার্ভিসেস কমিটির চেয়ার মাইকেল ওয়ালস, তিনি বলছেন তার রিয়াকশন এক্স, সোশ্যাল মিডিয়া এক্সে তিনি রিয়াকশন দিচ্ছেন, গুড রিডান্স। আর বলছেন তারপরে পরই, রাইসি ওয়াজ এ মার্ডারাস হিউম্যান রাইটস অ্যাবিউজার বিফোর অ্যান্ড ডিউরিং হিজ প্রেসিডেন্সি। তারপরে আবার বলছেন, ইফ রাইসি ইজ ডেড দ্য ওয়ার্ল্ড ইজ নাও এ সেফার অ্যান্ড বেটার প্লেস। একজন সেনেটর রিক স্কট, ফ্লোরিডার রিক সেনেটর, তিনি এই কথা বলছেন। তাদের এই প্রতিক্রিয়ায় কী বলবেন? একই সঙ্গে চাক সুমার যেটি বললেন, নো এভিডেন্স অফ ফাউল প্লে অ্যাট দিস পয়েন্ট, এ সম্পর্কে সংক্ষেপে আপনার কাছে জানবো। আমাকে বলছেন? জি, আপনার কাছে। জি জি, এটা যদি বলেন, আমি মনে করি যে এটা খুব লো চরিত্রের পরিচয় দেওয়া, খুব ছোট লোকই চরিত্রের পরিচয় দেওয়া। একজন আপনার শত্রু যখন একটা রাষ্ট্রের প্রধান হয়, তারা যখন দুর্ঘটনায় কবলিত হয়, তারাকে গুড রিডেন্স এরকম বললে কথার পৃষ্ঠে কথা তো তারাও বলতে পারে। হিউম্যান রাইট অ্যাবিউজ যেমন খোমেনির আমলে হয়েছে, খোমেনি মানে সুপ্রিম লিডার, রাইসির আমলে হিউম্যান রাইট অ্যাবিউজ ইসরায়েলে হচ্ছে, সেটার সহায়ক শক্তি হচ্ছে আমেরিকা। সুতরাং হিউম্যান রাইটস অ্যাবিউজের তো কোনো পরিসীমা নেই দুনিয়াতে। সুতরাং এইভাবে কথার পাল্টাপাল্টি মানুষকে ছোট করে দেখার প্রবণতাটা মোটেও কোনো ভালো বিষয় বলে আমার কাছে মনে হয় না। জি, আপনাকে ধন্যবাদ। আমি যাব নাজবুল আশরাফের কাছে। নাজবুল আশরাফ, এই বিষয়ে আর কিছু বলবেন? একটুখানি বলবো। প্রফেসর খালেকুজ্জামান ঠিকই বলেছেন, এগুলো আসলে খুবই নিম্ন রুচির পরিচয়, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। আপনার প্রতিপক্ষ শত্রুপক্ষ যাই হোক না কেন, দুর্ঘটনায় কোনো মানুষের মৃত্যু ঘটলে, বিপদ হলে পরে, সেক্ষেত্রে এরকম বক্তব্য খুবই নির্দয়, নিষ্ঠুর এবং নিম্নমানের। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইরান আমেরিকা এবং তার মিত্রদের প্রতিপক্ষ, মধ্যপ্রাচ্যেও তার অনেক প্রতিপক্ষ আছে, আবার অনেক বড় দেশ রাশিয়ার মতো তার সপক্ষ শক্তিও আছে। ফলে এই ভূ রাজনীতিতে পক্ষ প্রতিপক্ষ, এখন কোন দেশের শাসন ব্যবস্থা কতটা ভালো, কোন দেশের শাসক কতটা ন্যায়পরায়ণ, সেটি আলাদা বিতর্ক হতে পারে। আমেরিকার বিরুদ্ধে কি অভিযোগের শেষ আছে? বা ইউরোপের বিভিন্ন দেশ, রাশিয়া, চায়না তো আছেই, কম বেশি সবার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে। এখন ইরান তার মতো করে চলে, ইরান অনেক বড় দাপুটে দেশ, অনেক শক্তি, গোটা পশ্চিমা বিশ্বকে সে একাই মোকাবেলা করে যাচ্ছে। আপনার সেটা অন্যায়ের ক্ষেত্রেও যখন তার সাহসী ভূমিকা আমি দেখি, তখন অনেক ভালো দেশও সেভাবে এগিয়ে আসে না, বা মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্য, তারাও তার সাথে সেভাবে যুক্ত হয় না। ফলে যেই সাহসী ভূমিকা ইরান দেশ হিসাবে রাখছে, সেটি আমি তাদের শীর্ষ নেতৃত্ব, তাদের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, এগুলোর কথা বাদই দিলাম। একটা দেশ, সেই দেশটা যেই ভূমিকা রাখছে বিশ্ব দরবারে, ভূ রাজনীতিতে এবং আন্তর্জাতিকভাবে অন্যায়কারীদের বিরুদ্ধে, এর জন্য সে নিশ্চয়ই বাহবা পেতে পারে। আবার ইরানের ভিতরে আমরা জানি বর্তমান শাসক শ্রেণীর বিরুদ্ধে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে। আপনার মাইশা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে অনেক বড় বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, সেটি সারা বিশ্বে ছড়িয়েছে, প্রভাব পড়েছে। এরকম দেশে দেশে নানা রকমের সমস্যা আছে। কিন্তু এরকম একটি ঘটনা যার কোনো সুরাহা হয় নাই, তথ্য জানা যায় নাই, কারণ জানা যায় নাই, কেউ দায়ী কিনা বোঝা যায় নাই, তার আগে এই ধরনের মন্তব্য করাটা খুবই বাজে রাজনীতি। জি, আপনাকে ধন্যবাদ নাজবুল আশরাফ। আমরা একটা বিরতিতে যেতে চাই। বিরতিতে যাওয়ার আগে যেটি দর্শকদের জানিয়ে রাখবো, সেটাই হচ্ছে যে 9 জন ছিলেন, তাদের মধ্যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ ওই পূর্ব আজারবাইজানের ওই প্রদেশের গভর্নর মালিক রাহমাতি, তিব্রিজ এলাকার জুমা নামাজের ইমাম মোহাম্মদ আলে হাশেম, তারপরে পাইলট, কো পাইলট, ক্রু প্রধান, সিকিউরিটি প্রধান এবং আরেকজন বডিগার্ড, তারা ওখানে ছিলেন। আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। আমরা দেখলাম জেক সালিভান, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি সৌদি আরব সফর করলেন এবং এখন সফর করছেন ইসরায়েলে, তিনি সেখানে অবস্থান করছেন। আমরা দেখছি যে সৌদি আরবের সাথে, সিবিএস নিউজ দিচ্ছে, একটি সিকিউরিটি ডিল হওয়ার দ্বার প্রান্তে, কাছাকাছি, প্রায় ফাইনাল বলা হচ্ছে এটাকে, সেমিফাইনাল ডিলটাকে।
তো কি ডিলে একটি অংশ আছে, যে এই চুক্তিতে একটি অংশ আছে যে ডিফেন্স গ্যারান্টি চায় এবং সিভিল নিউক্লিয়ার এই তারা বিনিময় করতে চায়। সিভিল নিউক্লিয়ার অর্থাৎ পরমাণু অস্ত্র বা পারমাণবিক যে সক্ষমতা সেইটা বেসামরিক কাজে ব্যবহার করার সুযোগ চাই, এরকম একটা কথা বলা হচ্ছে। এই চুক্তির ফার্স্ট কম্পোনেন্ট এইটা, এই ডিলের ফার্স্ট কম্পোনেন্ট সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন। আমরা এখন বিরতিতে যাব, বিরতিতে ফিরে এসে এই বিষয়টি এবং একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে কোন দলের বিষয়টি নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে, একটু পরে ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বেশি আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম তার বাইরে গিয়ে যেটি করতে চাই সেটি হচ্ছে জেক সালিভানের মধ্যপ্রাচ্য সফর প্রসঙ্গ। আমি ডক্টর শফিকুর রহমানের কাছে জানতে চাইবো, যদি আপনার এই ইরান প্রসঙ্গে আর আলোচনার কিছু না থাকে, আমি যেটি জানতে চাইবো যে জেক সালিভানের যে সৌদি আরব সফর এবং সিবিএস নিউজ যেটি সংবাদ করেছে সেখানে সিভিল নিউক্লিয়ার কোঅপারেশনের কথা স্পষ্ট ভাষায় বলা আছে। একজন আমেরিকার একজন সরকারি কর্মকর্তার বরাদ্দে, তার নাম প্রকাশ করা হয়নি, তিনি বলেছেন এটা। এইখানে এটা বলা হচ্ছে, এইটা কি এটার মাধ্যমে আগে থেকে সৌদি আরব দাবি করে আসছিল যে তাদের পরমাণু অস্ত্রের দরকার, এবং এইটার সাথে আসলে আমরা দেখছি যে পরমাণু অস্ত্র যেটি ইসরায়েলের কাছে রয়েছে এইটার থাকার কারণে মধ্যপ্রাচ্যে বলা হয়ে থাকে জিওপলিটিক্যালি একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় নেই। অর্থাৎ যার কারণে যদি সৌদি আরবের কাছে একটা নিউক্লিয়ার ওয়েপন বা কিছু একটা থাকে, হয়তো একটা ভারসাম্য তৈরি হইতে পারে। আপনার কি মনে হয় এবং আপনি এই জেক সালিভান সফরটাকে কিভাবে দেখছেন? জ্যাক সালিভান শুধু এটাই না, আরো অন্যান্য জিনিস নিয়েও আমি শিওর আলোচনা করেছেন, কিন্তু এটা একটা বড় রকম ইস্যু। সৌদি আরব এটা চেষ্টা করেছে। সৌদি আরব একদিকে রাশিয়া ইসরায়েলের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ডেভেলপ করার চেষ্টা করছে, আরেকদিকে আবার এই নিউক্লিয়ার পাওয়ারও তারা পাওয়ার চেষ্টা করছে। কারণ ইসরায়েলকে মিডল ইস্টের এবং মুসলিম কান্ট্রিগুলো কোনো রিলায়েবল স্টেট হিসেবে, গভর্নমেন্ট হিসেবে এখনো দেখে না। এটা আমার কাছে মনে হয়, যদিও তারা অর্থনৈতিক এবং অন্যান্য রকম ব্যবসা বাণিজ্যের কাজ করছে। কারণ এই যে মুসলিম ইসলাম এবং জুইশের যে ঘটনা, যে রকম মানে টেনশন এবং এগুলো দেখে আসছি, ইরানের যে ইনিশিয়েটিভ এবং অন্য, এটা এত কমপ্লেক্স হয়ে যাচ্ছে না এখন। একটা শুধু নিউক্লিয়ার পাওয়ার দিলেই যে সৌদি আরব ব্যালেন্স করতে পারবে বা পাওয়ার ব্যালেন্সের ভেতরে আসতে পারবে, এর কোনো গ্যারান্টি কোথাও নেই। আমার কাছে এমনি মনে হয় যে ইরানের যে চেষ্টা নিউক্লিয়ার পাওয়ার জন্য, আমার ব্যক্তিগত ধারণা ওরা নিউক্লিয়ার পাওয়ার অলরেডি তারা নিজেরা করে নিয়েছে, সেটা আমার পার্সোনাল ধারণা, কিন্তু হয়তো রিয়ালিটি না। এখন এই যে পাওয়ার ব্যালেন্সের কথা বলছেন, মিডল ইস্টের পাওয়ার ব্যালেন্স বা এই যে গাজা, এত সাহস হতো না ইসরায়েলের এইভাবে আক্রমণ করার যদি অন্য দেশের কোন মুসলিম কান্ট্রির এই ধরনের ইজিপ্টের বা সৌদি আরবের বা ইরানের নিউক্লিয়ার পাওয়ার থাকতো। এই যে সিচুয়েশনটা রয়েছে এখন, এবং এটা যে কোথায় গিয়ে দাঁড়াবে এবং কোথায় গিয়ে শেষ হবে এটা বলা মুশকিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, নিউক্লিয়ার পাওয়ার এগ্রিমেন্ট এবং আলোচনা ছাড়াও গাজায় কি হচ্ছে এবং কি হবে, কারণ এর সাথে প্রেসিডেন্ট বাইডেনের ইলেকশনের একটা বড় রকম সম্পর্ক রয়েছে। ইন্টারনাল পলিটিক্স আমেরিকার ভেতরে যা হচ্ছে, কালোদের ভোটার, ইউনিভার্সিটি এবং ইয়াংদের ভোটার এবং অন্য জায়গায় যে সিচুয়েশন এবং পলিটিক্যাল কমপ্লেক্স যেটি ডেভেলপ করছে, সেখানে এই জ্যাক সালিভান এবং ব্লিংকেন কি ভূমিকা পালন করতে পারে এই মিডল ইস্টে, একটা বড় রকম ঘটনা।
এখানে আলোচনার বিষয় যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এর সাথে সিজ ফায়ারটা ইমিডিয়েটলি হবে কিনা, হলে কতটুকু সিজ ফায়ার হবে, মানে টেম্পোরারি 2 সপ্তাহ, 6 মাস, 6 সপ্তাহ, 1 মাস, 2 মাস, অথবা পার্মানেন্ট কোন সিজ ফায়ার হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে হস্টেজ সিজ ফায়ারের সাথে যদি হস্টেজ এক্সচেঞ্জ মানে ওদেরকে ছেড়ে দেওয়া হয়, যাদেরকে ধরে রাখা হয়েছে গাজা যদি সেটা করে, তাহলে 1 সপ্তাহ যদি সিজ ফায়ার হয় তাহলে কজনকে ছাড়বে? 2 সপ্তাহ সিজ ফায়ার হয়, 6 সপ্তাহ সিজ ফায়ার হয় বা পার্মানেন্ট সিজ ফায়ার হয়, তাহলে কিভাবে নেগোশিয়েট করবে? 3 নম্বর পয়েন্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে হামাস অ্যাজ এ গভর্নমেন্ট, গাজার গভর্নমেন্ট ছিল হামাস, হামাসকে এখন টেররিস্ট হিসেবে ধরে নিয়ে যদি তারা আক্রমণ করে হামাসকে সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং পলিটিক্যাল সিচুয়েশন থেকে বের করে টেররিস্ট হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে প্যালেস্টাইনদের ফিউচার 2 স্টেটের যে প্ল্যান, যে ইনিশিয়েটিভ, যে প্রেশার আমেরিকা এবং অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো চেষ্টা করছে, তার কোন ধরনের ধরন এটা তৈরি হবে। কাজে এই যে 3টে পয়েন্ট আমি বললাম, এই 3টে পয়েন্টের বড় রকম একটা কমপ্লেক্স সিচুয়েশন, এবং আই এম শিওর যে জ্যাক সুলিভান যখন সৌদি আরবের প্রিন্সের সাথে প্রিন্স সালমানের সাথে আলাপ করেছে, তারা নিশ্চয়ই এগুলো আলাপ করেছে, কারণ ইসরায়েলের ইলেকশন এবং আমেরিকার ইলেকশন দুটোই ডিরেক্ট ভাবে এর ফিউচার কি হবে, কোথায় দাঁড়াবে আর রিলেটেড বলে আমার মনে হয়। জি, প্রফেসর শফিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাব ডক্টর খালিকুজ্জামানের কাছে, তার কাছে জানতে চাবো যে দেখেন এই জেক সালিভানের এই সফরেও 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রসঙ্গটি এসছে। আমরা দেখলাম প্রেসিডেন্ট বাইডেন তিনি একটি কলেজে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিলেন, সেখানেও তিনি 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বললেন, কিন্তু জাতিসংঘে যখন প্রস্তাব তোলা হলো তখন সেখানে ভিটো দেওয়া হলো, প্যালেস্টাইনকে তারা স্বীকৃতি দিল না। একই সঙ্গে আমরা দেখছি সৌদি আরবের কাছ থেকে স্বীকৃতি চাওয়া হচ্ছে ইসরায়েলকে যেন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তার বিনিময়ে যেটি বলা হচ্ছে একটা আলোচনায় আছে পরমাণু অস্ত্র পর্যন্ত দিতে পারে। এটাকে আপনি কিভাবে দেখছেন? জি জি, দেখুন, জ্যাক সুলিভান তো আসলে আপনার ক্ষমতার যে বিন্যাস, আমেরিকার রাজনীতির ক্ষমতার বিন্যাস, সেখানে তার অবস্থান অনেক নিচে। মানে জো বাইডেন 2 রাষ্ট্রের সলিউশনের কথা অনেকদিন যাবত বলে আসছে, এবং এটা আমেরিকারও অফিসিয়াল পজিশনও তাই। 2 রাষ্ট্র চায়, ইসরায়েল এবং প্যালেস্টাইন পাশাপাশি 2টো রাষ্ট্র হিসাবে। তারপরে যে অ্যান্থনি ব্লিংকেন, আপনারা জানেন যুদ্ধ শুরু হওয়ার পরে অক্টোবরের 7-এর পর থেকে কতবার তিনি মিডল ইস্ট সফর করেছেন, মিনিমাম 7 বার, আরো বেশি। তিনিও এই একই জিনিসগুলি প্রপোজ করে যাচ্ছে, প্রমোট করে যাচ্ছে। তারপরে আসছে হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান, তার পজিশন অনেক নিচে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তার নিজস্ব উদ্যোগে কোনো সমস্যারই সমাধান হবে না। তিনি একজন বার্তাবাহক। সেই বার্তাগুলি কি? আমার ধারণা বার্তাগুলি একই বার্তা। তারা চাচ্ছে যে 2 রাষ্ট্রের সলিউশন যাতে হয়, এবং এই জন্য আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে বেঞ্জামিন নেতানিয়াহু তো 2 রাষ্ট্রের সলিউশনের ঘোর বিরোধী, সেটা হতেই দিবে না। এমনকি গতকালও তিনি বলেছেন যে কোনো অবস্থাতে এটা, মানে তার ক্ষমতাসীন অবস্থাতে সেটা মেনে নিবে না, আমেরিকা বলুক যেই বলুক। তাহলে সমাধানটা কিভাবে হবে? সমাধানটার আরেকটা দিক আপনাদের আজকের আলোচনা হয়তো আসবে, সেখানে ইসরায়েলের যে বর্তমান সরকার, তার ভিতরে প্রচুর বিরোধিতা রয়েছে। এই যে বেনি গান্স যে ভদ্রলোক, অর্থাৎ ইয়োয়াব গ্যালান্ট তো রিকুদ পার্টির, এবং বেনি গ্যান্স হচ্ছে অপোজিশন পার্টির। বেনি গ্যান্স বলেছে যে এভাবে যদি চলতে থাকে আমি আমার সমর্থন উইথড্র করব বেঞ্জামিন নেতানিয়াহুর মানে সরকারের কাছ থেকে। তারা চাচ্ছে 2 রাষ্ট্রের সলিউশন। তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু একা যদি 2 রাষ্ট্রের সলিউশন নাও চায়, আমার ধারণা এট দ্য এন্ড অফ দ্য ডে তাদের 2 রাষ্ট্রের মোটামুটি একটা সলিউশন আসতে হবে। তবে এর সমাধানটা কিভাবে হবে? আমার ধারণা পরবর্তী যে ইলেকশন ইসরায়েলে, সেই ইলেকশনে আমেরিকা ভিতরে কলকাঠি নাড়ছে যাতে বেনি গান্সকে তারা প্রমোট করতে পারে। বেনি গান্সের বয়স মাত্র 64, এবং সে হচ্ছে খুবই প্র্যাগম্যাটিক লোক, এবং সে আর্মি প্রধান হতে চেয়েছিল, পারে নাই। তারপরে তাকে ডিফেন্স মিনিস্টার বানিয়েছিল। সুতরাং আমার ধারণা আমেরিকা ভিতরে তাকে ব্যাক করছে।
যে সে যেহেতু 2 রাষ্ট্রের সলিউশন চায়, বয়সে কম, তাকে প্রমোট করে 2 রাষ্ট্রের সলিউশন আসবে। তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা আপনাদের এখানে হতে পারে। 2 রাষ্ট্রের সলিউশনের বর্তমান যে পরিস্থিতি মিডল ইস্টে, সেটা হওয়ার সম্ভাবনা খুবই নেক্সট টু জিরো। কারণ 2 রাষ্ট্রের সলিউশনটা হবে কিভাবে, যেখানে ওয়েস্ট ব্যাংক পুরোটাই ইসরায়েলিরা দখল করে নিয়েছে, মানে বসতি দিয়ে আর কি, ইলিগাল এই যে সেটেলমেন্ট দিয়ে। সুতরাং 2 রাষ্ট্রের সলিউশনের সেরকম পরিবেশ এই মুহূর্তে খোলা নেই। তবে আমেরিকা যদি এটাকে মনে প্রাণে চায়, তাহলে নেতানিয়াহুকে সরিয়ে দিয়ে বেনি গ্যান্স বা এই জাতীয় কোনো লিডারকে প্রমোট করে এখানে হয়তো একটা সলিউশন আসতে পারবে। আপনি সৌদি আরবের কথা বলছেন, সৌদি আরব যে নিউক্লিয়ার পাওয়ারটা চাচ্ছে, এটা কিন্তু অফিসিয়ালি অন্তত নিউক্লিয়ার আর্ম না, নিউক্লিয়ার অস্ত্র না। তারা চাচ্ছে শান্তিপূর্ণভাবে নিউক্লিয়ার ব্যবহার করার জন্য যদি ফ্যাসিলিটিস বানানোর ব্যাপারে মানে আমেরিকা সাহায্য করে সৌদি আরবকে, তাহলে তারা ইসরায়েলকে মানে রেকগনাইজ করবে এবং সম্পর্কটা আরো ভালো করার চেষ্টা করবে। এবং বৃহত্তর স্বার্থে মিডল ইস্টের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে সৌদি আরবের ভূমিকা ছাড়া, ইরানের ভূমিকা ছাড়া, মিশরের ভূমিকা ছাড়া, টার্কির ভূমিকা ছাড়া কোনোভাবেই এই সমস্যাগুলির স্থায়ী সমাধান হবে না। এটা আমেরিকা কিছুটা হলে বুঝতে পারছে। আর আপনি যেটা বললেন, শেষ কথাটা বলে আমি শেষ করি, ইউএনএ যে 2 রাষ্ট্রের সলিউশনের ব্যাপারে আমেরিকা যে ভিটো দিল, এটা কিন্তু আমি মনে করি আমেরিকার একটা যুক্তি এখানে রয়েছে। তারা বলছে যে এখন যদি যে জাতিসংঘে প্যালেস্টাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি দেই কাগজে কলমে, এটার কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলের সাথে ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুরাহা করে নিয়ে আমরা ব্যাপারটাকে সমাধান না করি। এটা কাগজে কলমে থেকে যাবে, এর কোনো বাস্তবায়ন হবে না। এই জন্য ওরা 2 রাষ্ট্রের সলিউশনের বিরুদ্ধে না, ভোট ভিটো দিয়ে ওরা বলেছে আমরা 2 রাষ্ট্রের সলিউশন চাই, তবে এটা প্রপার ওয়েতে ইসরায়েলের সাথে নেগোসিয়েশন করে আমরা করতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নজরুল আশরাফের কাছে যেতে চাই। ইসরায়েলের যে 2 জন মন্ত্রী বা ক্যাবিনেট সদস্য বিরোধিতা করছেন, তাদের একটি যুক্তি বা দাবি হচ্ছে যে হামাস পরবর্তী সময়ে গাজার বা যুদ্ধ শেষ হলে গাজার শাসনভার কার হাতে থাকবে, কিভাবে চলবে গাজা, এই পরিকল্পনা নেতানিয়াহুর নিচ্ছে না। তো সেই কারণে তারা বলছে যে তাড়াতাড়ি নিতে হবে, তা না হলে তারা একজন তো বলে দিয়েছেন যে রিজাইন করবেন, এরকম কথা বলছেন। তো এইটা আসলে কিভাবে আপনি দেখছেন? ধন্যবাদ। বিষয়টা হলো কি যে দেখেন, গাজা যুদ্ধ শুরু করা বা আক্রমণ করা বা হামলা করা যেটি চালিয়ে যাচ্ছে তারা, সেখানে কিন্তু নেতানিয়াহুর সরকারের বা নেতানিয়াহুর একটাই বক্তব্য ছিল বা এখনও তারা বলে যাচ্ছে, বা তার মিত্র হিসেবে আমেরিকা আরও অনেক দেশই বলে যাচ্ছে যে হামাসকে নির্মূল করতে হবে। মানে হামাস নির্মূল করার জন্যই তারা এই যুদ্ধটা করছে, হামাস নির্মূল করলে তাদের কাজ শেষ। এখন বলছে যে যুদ্ধ পরবর্তী অবস্থা কি হবে। এখন যুদ্ধ পরবর্তী অবস্থা নিয়ে যে 2 জন মন্ত্রীর বিরোধিতার কথা আমরা শুনলাম, নেতানিয়াহুর বিপক্ষে বলছেন, একজন পদ থেকে হুমকি দিয়েছেন, সেখানে হচ্ছে যে গাজার নিয়ন্ত্রণটা ইসরায়েলের হাতে থাকবে, কিভাবে থাকবে, সেখানকার সরকার কিভাবে চলবে, দেশটা কিভাবে চলবে। এখন গাজা তারা ধ্বংস করে সেটার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এবং নেতানিয়াহু কিন্তু একাধিকবার বলেছেন, এমনকি গ্যালান্টের বক্তব্যের জবাবেও তিনি বলেছেন যে গাজা তাদের নিয়ন্ত্রণে থাকবে। তার মানে কি গাজা তাদের অংশ হয়ে যাবে? তার মানে আপনি তো প্যালেস্টাইনের কিছুই রাখছেন না। ওয়েস্ট ব্যাংক তো আপনি বসতি দিয়ে দখল করছেন। ওয়েস্ট ব্যাংকে যে নামখাওয়াস্তে একটা দালাল সরকার বসায় রাখছেন আপনার মাহমুদ আব্বাসের মতো, সেটা আপনারই অংশ, চাইলে যে কোনো সময় নিয়ে নিতে পারেন। আপনি হামাস নির্মূল করে গাজাকে নিতে যাচ্ছেন, তাহলে তো প্যালেস্টাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না। ফলে এই যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে যে তাদের মধ্যে মতবিরোধ, সেটি দখলের এবং কিভাবে দখল রাখবে, কোন উপায়ে রাখবে, সেগুলো নিয়ে এখানে কিন্তু আমেরিকা দ্বিরাষ্ট্রনীতির কথা বলে যাচ্ছে। আমেরিকার দ্বিরাষ্ট্রনীতির কথা বলা এটা একটা মূলা ছাড়া আর কিছুই না। কারণ আমেরিকা বলছে দ্বিরাষ্ট্রনীতির সমাধানের কথা, কিন্তু যা করছে ইসরায়েলের সাথে, ইসরায়েলকে নিয়ে যা করছে, এই যুদ্ধ নিয়ে যা করছে, জাতিসংঘ সহ বিভিন্ন ক্ষেত্রে তারা যে ভূমিকা রাখছে, তাতে কিন্তু কোনোভাবেই এর কোনো লক্ষণ বা প্রমাণ দেখা যায় না তারা দ্বিরাষ্ট্রনীতির সমাধান চায়। আরেকটি কথা যেটি এর মধ্যে আলোচনা হলো যে ইসরায়েল
অন্য একটি দেশের জায়গা দখল করে নিজের রাষ্ট্র প্রতিষ্ঠিত করে সেই রাষ্ট্রকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে দখল করতে করতে আরেকটা রাষ্ট্র পুরো খেয়ে ফেলছে। তো সেখানে দ্বিরাষ্ট্রনীতির কথা তারা মানবে কেন? তারা তো মনে করে যে পুরো প্যালেস্টাইন নিয়েই তারা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে, পারলে এটাকে আরও বিস্তৃত করে গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্রে পরিণত হবে, সেই লক্ষ্যেই তো তারা কাজ করছে এবং এগোচ্ছে। ফলে তারা কোনোভাবেই দ্বিরাষ্ট্রনীতি মানবে না। এখন এই দ্বিরাষ্ট্রনীতি আমেরিকা কতটা মানাতে পারবে? কারণ আমেরিকার যে ইসরায়েল নীতি, রিপাবলিকান ডেমোক্র্যাট মিলিতভাবে যেই নীতি অনুসরণ করে, সেই জায়গায় ইসরায়েলকে সহজে বশীভূত করা মানানো এত সম্ভব না। নেতানিয়াহু থাকলে তো নাই, যদি অন্য কাউকে এনে বসায় সেক্ষেত্রে কতটা পারবে আমরা জানি না। কারণ যদি সেই সরকারেরও একই লক্ষ্য থাকে ইসরায়েলের সম্প্রসারণ এবং প্যালেস্টাইনকে আপনার গ্র্যাব করা, সেক্ষেত্রে তারাও কিন্তু দ্বিরাষ্ট্রনীতির কথা মানবে না। আমেরিকার তখন শক্তি প্রয়োগ করা বা সহায়তা বন্ধ করা বা কূটনৈতিক চাপ দেওয়া অন্য অনেক প্রক্রিয়া হতে পারে, কিন্তু রিপাবলিকানরা তো সেদিকে যাবেই না। ডেমোক্রেটদের কতজন উদারভাবে এই সমাধানের কথা বলছেন বা নির্বাচনের আগে ফাঁদে পড়ে বাইডেন এখন যা বলছেন তার বাস্তবায়ন নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। জি, যথেষ্টই বলেছেন নাজমুল আশরাফ। আমি একটু জানতে চাইবো, আরেকটু আমার হাতে সময় আছে 2-3 মিনিট, সেই জন্য আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর খালিকুজ্জামানের কাছে খুব সংক্ষেপ সময়ের জন্য যেতে চাই। সেটা হচ্ছে আগামী 27শে জুন এবং 10শে সেপ্টেম্বর দুটি প্রেসিডেন্সিয়াল বিতর্ক আছে, আপনারা এরই মধ্যে জেনেছেন। সেই বিতর্কে এই গাজা যুদ্ধ এই প্রসঙ্গটা কতখানি গুরুত্ব পাবে, বা পররাষ্ট্রনীতি তো একটা গুরুত্ব পায় রাজনীতিতে, সেইখানে আসলে এই গাজা যুদ্ধ প্রসঙ্গ কতখানি গুরুত্ব পাবে? ডক্টর শফিকুর রহমান 1 মিনিটে বলবেন। গুরুত্ব কিছুটা পাবে, কিন্তু আমরা জানি এবং একটু আগে যে আশরাফ সাহেব সুন্দরভাবে বলেছেন যে বাইডেনের ডুয়েল ভূমিকা, এদিকে একরকম বলছে আবার ওদিকে আরেক রকম বলছে। এই ভূমিকার উপর ভিত্তি করে কতখানি প্রমিনেন্স পাবে, কারণ রিপাবলিকানরা তো পরিষ্কারভাবে তাদের পলিসি আমরা জানি যা ইসরায়েলকে সরাসরি সাপোর্ট করবে। এই অবস্থায় আলোচনার ভেতরে হয়তো আসবে, কিন্তু তার কোনো ফলাফল হবে বলে মনে হয় না। এখানে আলোচনায় যেগুলো বেশি ডিবেটে আসবে সেটা হচ্ছে বর্ডার, ইমিগ্রেশন এবং অর্থনীতি। এখন যে অর্থনৈতিক অবস্থা সাধারণ লোকের, বিশেষ করে বাইডেন যার উপর নির্ভর করে বসে আছে, যেমন মাইনরিটি ভোটার্স, এই মাইনরিটি ভোটার্সদের অনেকেই বাইডেনের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং চলে যাবে বলে আমার মনে হয়। কারণ অর্থনীতিতে বাজারে যদি যায়, তারা এই কালো ভোটারদের আমরা বেশিরভাগ দেখি নিম্নমানের কম আয়ের লোকের, মানে কমিউনিটির মেম্বার। তখন তারা যখন বাজারে যাবে এবং বাজারে গিয়ে যে দেখছে দুধের দাম, রুটির দাম, চালের দাম, চিকেনের দাম এত বেশি হয়ে গেছে, তাদের রিচের বাইরে সাধারণ যে নিডগুলো, তেলের দাম, অন্যান্য কিছুতে, কাজে অন্যান্য ইস্যুগুলো এখানে আসবে বলে আমার মনে হয়। গাজা খুব একটা বড় রকম ভূমিকা পালন করবে না। আপনি কি তাই মনে করেন ডক্টর খালিকুজ্জামান? আপনি কি তাই মনে করেন যে গাজা গুরুত্ব পাবে না বিতর্কে? জি, গুরুত্ব তো অবশ্যই পাবে, কারণটা আমেরিকাতে একটা বিশাল ইস্যু। তবে যেটা হবে, আমি সংক্ষেপে বলি, দুটো হবে তো বিতর্ক, ওরা ঠিক করে নেয় কোন বিতর্কে কোন ইস্যুগুলিকে নিয়ে তারা আলোচনা করবে। যদি সিএনএন এর যে বিতর্ক, সেখানে তারা যদি বিষয়বস্তুতে পররাষ্ট্রনীতি রাখে, তাহলে অ্যাবসলিউটলি গাজা এবং মিডল ইস্ট এবং ইউক্রেনের যুদ্ধ আসবে, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যে অস্থিরতা এই দেশে চলছে, কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে অন্যান্য জায়গায়, গুরুত্ব অনেকটাই পাবে। এবং এখানে আমি মনে করি জো বাইডেন খুব ভালো পজিশনে এখানে নেই, তার যে ফ্লিপফ্লপ যে সেটা করে ভালো নেই। আর ডোনাল্ড ট্রাম্পের কাছে তো আমাদের তেমন কোনো এক্সপেকটেশনই নেই, গুরুত্ব পাবে, তবে এতে ফল কোনো কিছু বেরিয়ে আসবে না। জি, ডক্টর খালিকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর শফিকুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। নাজমুল আশরাফ, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। 7 দিনের বিষয়ে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।